পরিসংখ্যানের নিচের সৃজনশীল প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, যেখানে কোনো একটা স্কুলের ৭০ জন শিক্ষার্থীর দশম শ্রেণীর বিজ্ঞানের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এটা একটা সারণীতে প্রথমে রয়েছে শ্রেণীব্যাপ্তি, যা ৪১, ৪৫, ৪৬, ৫০ থেকে ৭১ থেকে ৭৫ পর্যন্ত, এবং একটি রয়েছে গণসংখ্যা, যেখানে ৪১ থেকে ৪৫ হচ্ছে ৫ জন, ৪৬ থেকে ৫০ হচ্ছে ১০ জন, ৫১ থেকে ৫৫ হচ্ছে ১৫ জন। এরকম করে একটা সংখ্যাগুলো ধারাবাহিকতা দেওয়া আছে। এখন এই শ্রেণীর আলোকে বা এই সারণীর আলোকে আমাদের কিছু প্রশ্নের সমাধান করতে হবে। তার আগে কত কি দেওয়া আছে? প্রচলিত অর্থসহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। আচ্ছা, সূত্রটি লেখার আগে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে যে প্রচুরক কি। বিভিন্ন ক্লাসে আমি কিন্তু প্রচুরক নিয়ে আলোচনা করেছি, আবারও আমি একটু আলোচনা করছি। প্রচুরকের সংজ্ঞাটা আগে আমরা লিখি, যেটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে প্রচুরক কাকে বলে। আমি সংজ্ঞাটা হাতে না লিখে আমার কাছে যে রেডি করা ছিল সেটা নিয়ে আসলাম। সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করো, একটু বোল্ড করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রচুরক হচ্ছে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। এখন এখানে যদি আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, খেয়াল করে দেখো যে এখানে শ্রেণীব্যাপ্তিতে ৪১ থেকে ৪৫ আছে ৫ বার, ৪৬ থেকে ৫০ আছে ১০ বার, ৫১ থেকে ৫৫ আছে ১৫ বার, ৫৬ থেকে ৬০ আছে ২০ বার, এরকম করে ৬১ থেকে ৬৫ ১২, ৬৬ থেকে ৭০ ৫ এবং ৭১ থেকে ৭৫ হচ্ছে ৩ বার। এখন খেয়াল করো, কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যা হচ্ছে উপাত্তের প্রচুরক। এখন এখান থেকে আমরা তো মূলত রিয়েল প্রচুরকটা বের করতে পারবো না, কারণ এখানে তো সিরিয়ালি দেওয়া নেই, এখানে শ্রেণী হিসাবে দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি হিসাবে দেওয়া আছে। তারপরও খেয়াল করো, আমরা যদি এই শ্রেণীটা খেয়াল করি ৫৬ থেকে ৬০, যেখানে সর্বাধিক ২০ বার উপস্থাপিত হয়েছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে কি, যে প্রচলিত অর্থসহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখন। সূত্রটি লেখার আগে আমরা প্রথমে বোঝার চেষ্টা করলাম প্রচুরক কাকে বলে, যা হচ্ছে যে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। আমি যে ছোট্ট একটা উদাহরণ এইরকম দিই, যে সাপোজ খেয়াল করো ৫, ৮, ৫, ৯, ৫, ৭, ৬, ৪, ৩, ৫, এরকম ধরো কিছু নাম্বার দেওয়া আছে। এখন এখানে প্রচুরকটা কি হবে খেয়াল করে দেখো, এখানে যে ৫ একবার, ২ বার, ৩ বার, ৪ বার আছে, অন্য সংখ্যাগুলো কিন্তু একাধিকবার নাই। এক্ষেত্রে এখানে প্রচুরক কি হবে? ৫, কারণ সর্বাধিকবার উপস্থাপিত হয়েছে ৫। ওকে, এই বিষয়টা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা করব কি, প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখব, এবং সেটা কি অর্থসহ। আমরা প্রচুরক যদি বলি যে প্রচুরক কাকে বলে, সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। এখন প্রচুরকের সূত্রটা কি আমরা জানি প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এখন খেয়াল করো, এখন দেখো এখানে তো আমরা কিছু চলক লিখলাম, L, F1, F2, H এগুলো লিখলাম। তো এটার একটা তো অর্থ আছে। তো আমরা যদি এভাবে লিখি, এখানে খেয়াল করো, এখানে L হচ্ছে কি, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। খেয়াল করো, এখানে যদি আমরা চিন্তা করি, এই যে সারণীটির কথা যদি চিন্তা করি, যেখানে কোন শ্রেণীতে প্রচুরক আছে, আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক গণসংখ্যা আছে ২০ বার, অর্থাৎ এই শ্রেণীতে প্রচুরক আছে সেটা হচ্ছে ৫৬ থেকে ৬০,
এখন যদি এখান থেকে যদি অঙ্কটা থাকতো যে এটা থেকে প্রচুরক নির্ণয় করে, তাহলে অবশ্যই লিখতাম যে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা, অর্থাৎ হচ্ছে কি শ্রেণী কোনটা 56 থেকে 60, এর মানে কি, এর মানে হচ্ছে এটা 56। তারপরে হচ্ছে কি F1, F1 মানে কি, F1 মানে হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। আমরা যদি লিখি এইভাবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখন এটা যদি আমরা প্রশ্নটা খেয়াল করো যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, খেয়াল করো এখানে কোন শ্রেণীতে প্রচুরক আছে 56 থেকে 60, তাহলে এখানে গণসংখ্যা কত 20, আমরা লিখতে পারি 20, তাই তো। এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 51 থেকে 55, যার গণসংখ্যা হচ্ছে 15, তাহলে লিখতে পারি বিয়োগ 15, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে 5। আমাদের F1 ডান। এরপরে কি F2টা আমরা একটু অন্য কালারে লিখি যাতে পার্থক্যগুলো বুঝতে সুবিধা হয়। F2 হচ্ছে আবারও একই কথা, প্রথমে হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আমাদের কিন্তু F1 F2 ডান। এরপরে কি আমাদের H। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা যদি একটু না করলেই নয়, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তো আমরা জানি যে 20, এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ কত হবে, পরবর্তী শ্রেণী কত হচ্ছে 61 থেকে 65, যেটার গণসংখ্যা হচ্ছে 12, তাহলে আমরা এখানে লিখতে পারি 12, অর্থাৎ কি 8। এবং সর্বশেষে আমাদের বের করতে হবে H মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিটা কত, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে গিয়ে মানে কি এই যে 41 থেকে 45, এটার ব্যাপ্তিটা কত 41, 42, 43, 44, 45, অর্থাৎ 5, এটার মান হচ্ছে 5। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে এই যে উপরে যে সারণীটি দেওয়া আছে এটার প্রচুরকটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রচুরক সমান L কত, L হচ্ছে 56, তারপর যোগ F1 কত, F1 হচ্ছে 5, F2 কত, এখানে 5 যোগ হচ্ছে কত, F2 হচ্ছে 8 গুণ হচ্ছে 5, তাহলে আমরা কত লিখতে পারি, এখানে 56 যোগ এখানে 13 আর এখানে 5 5 কত 25, তাই তো। এখন এটাতে আমরা কত লিখতে পারি, প্রশ্নে যদিও প্রচুরক নির্ণয় করতে বলে নাই, প্রচুরক নির্ণয়ের জাস্ট সূত্রটাকে অর্থসহ আমাদের বোঝাতে বলছে, তারপর আমরা একটু আমাদের সুবিধার্থে কাজটা করে ফেলি। 25কে যদি আমরা 8 5 13 দ্বারা ভাগ করি, তাহলে আসতেছে কত, এখানে আসতেছে 56 যোগ হচ্ছে 1.92, যদি আমরা 56 সাথে যোগ করি তাহলে কত আসতেছে 57.92, এই হচ্ছে আমাদের প্রচুরক। আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, যে যদি প্রশ্ন এরকম থাকতো যে প্রচলিত অর্থসহ প্রচুরক নির্ণয় সূত্রটি লেখো ও সারণী কি হতে প্রচুরক নির্ণয় করো, প্রশ্নটা যদি এরকম থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে নির্ণয় করতাম এবং যেটার উত্তর হতো 57.92।
তো প্রশ্নে থাকুক বা না থাকুক আমরা কিন্তু শিখে গেলাম কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, এবং এই সারণীর প্রচুরক হচ্ছে গিয়ে 57.92। আমরা একটু নোট লিখে রাখি এখানে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে 57.92। এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে চলো আমরা মধ্যকটা নির্ণয় করি। কোনো সারণী থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে, আমরা খ নাম্বারে কথা বলছি যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, অর্থাৎ কোনো সারণী থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমাদের তিনটি জিনিসের মানে ন্যূনতম প্রয়োজন। এক নাম্বার হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে কিসের ক্ষেত্রে, আমরা যদি একটু লিখি যে কোন তিনটা জিনিসের আমাদের প্রয়োজন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে গিয়ে আমাদের শ্রেণী ব্যক্তি থাকতে হবে, শ্রেণী ব্যক্তি থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে আমাদের গণসংখ্যা থাকতে হবে, এবং তিন নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা থাকতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা থাকতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা একটি সারণী থেকে খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এখানে কি দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আমরা একটি নতুন কলাম অ্যাড করি যার মাধ্যমে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে পারবো। তাহলে চলো আমরা বের করে ফেলি। খেয়াল করো, আমি জাস্ট টেবিলটা এখানে রো স্টাইলে আছে, আমি কলাম স্টাইলে করে ফেলছি। দেখো 41 থেকে 45 হচ্ছে 5 গণসংখ্যা, 46 থেকে 50 10, 51 থেকে 55 15, 56 থেকে 60 হচ্ছে 20, এরকম 71 থেকে 75 পর্যন্ত 3, এবং দশম শ্রেণীর স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 70, যেখানে n সমান হচ্ছে 70। আমাদের এখন বের করতে হবে কি, ক্রমযোজিত গণসংখ্যা, কারণ মধ্যক নির্ণয় করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন, দুটা জিনিস অলরেডি আমাদের কাছে আছে, আর একটা জিনিস আমরা এখন তৈরি করব। তাহলে আমরা যদি এখন তৈরি করার চেষ্টা করি, খেয়াল করো ক্রমযোজিত গণসংখ্যা মানে কি, গণসংখ্যা ক্রমান্বয়ে যে সমষ্টিটা হচ্ছে। দেখো 5-এর সাথে এখানে তো 5ই হচ্ছে, এরপরে খেয়াল করো এইটার সাথে কি হবে, এই যে দ্বিতীয় গণসংখ্যাটা আছে সেটা যোগ হয়ে এই ক্রমযোজিত গণসংখ্যাতে বসবে। তাহলে 5 আর 10 যোগ করলে আসতেছে কত, 15। আবার 15-এর সাথে 15 যদি যোগ করি আসতেছে 30, 30-এর সাথে যদি 20 যোগ করি আসতেছে 50, 50-এর সাথে যদি 12 যোগ করি আসতেছে 62, 62-র সাথে যদি আমরা 5 যোগ করি আসতেছে কত, 67, এবং 67-র সাথে যদি আমরা 3 যোগ করি খেয়াল করো কত আসবে, 70। আমাদের বড় একটা কাজ কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু খুব সহজেই কি আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা যে কাজটা করব, আমাদেরকে গণসংখ্যা এই যে সারণীতে থেকে মধ্যক নির্ণয় করতে বলছে, এখন আমাদের বের করতে হবে কি, মধ্যকটা হলো কোনতম পদে মধ্যক আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখন করছি গ নাম্বার। খেয়াল করো গ নাম্বার করছি, খেয়াল করো এখানে আমরা যেটা দেখলাম, এখানে n সমান কত, n সমান হচ্ছে 70। সুতরাং নিয়ম অনুযায়ী n ডিভাইডেড টু অর্থাৎ 70 ডিভাইডেড টু ইকুয়ালস টু 35। তার মানে কি, মধ্যক হলো 35তম পদের মান। এখন 35টা কোথায় আছে, এই পর্যন্ত 30, অর্থাৎ 35টা এখানে আছে। 35তম পদটা কোথায় আছে, এখানে আছে, যেখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 50, গণসংখ্যা হচ্ছে 20, এবং শ্রেণী হচ্ছে 56.60। এখানে কি আছে, মধ্যক অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি 35তম পদের অবস্থান কোথায়, সেটা হচ্ছে 56 থেকে 60 শ্রেণীতে।
এটা কিন্তু আমরা লিখে ফেললাম। তাহলে কি লিখতে পারি? সুতরাং মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কত? মধ্যক শ্রেণী হচ্ছে 56 থেকে 60। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমরা n/2 ইকুয়ালস টু পেলাম কত? 35। এই 35টা কোথায় আসছে খেয়াল করো। 5 তো 5ই, তারপর 15তম পদ, এখানে এসে শেষ হয়েছে 30তম পদ, এখানে আসে হলো কি 30 থেকে 50তম পদ এটার ভিতরে আছে। তার মানে কি এটার ভিতরে 35তম পদ আছে, যেটা শ্রেণী হচ্ছে 56.60, অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে 56 থেকে 60। এখন আমরা যদি মধ্যক নির্ণয় করতে যাই, খেয়াল করো, আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটা কি। আমরা জানি মধ্যক সমান হচ্ছে, সূত্রটা কি? L প্লাস n/2, এখানে মাইনাস FC ইন্টু হচ্ছে H/FM। পরীক্ষার হলে কিন্তু এরকমও আসতে পারে যে মধ্যক নির্ণয়ের সূত্রটি অর্থসহ লেখো। একটু আগে যেমন আমরা দেখলাম প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো অর্থসহ, পরীক্ষার হলে কিন্তু এমনও আসতে পারে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো এবং প্রচলিত অর্থসহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তো আমরা এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখে ফেললাম, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। যেখানে খেয়াল করো, যেখানে L কি? L সমান হচ্ছে, আমরা জানি যে L হচ্ছে এখানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা বা মান। অর্থাৎ এখানে এলটা কত খেয়াল করো, কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত? 56 থেকে 60, তার নিম্ন মান কত? 56। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে n, তো আমরা জানি গণসংখ্যা। সুতরাং n/2 হচ্ছে কত? গণসংখ্যা কত এখানে? 70/2 অর্থাৎ 35। তারপরে কি আছে? তারপরে আছে FC। FC মানে কি খেয়াল করো, FC মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক যে শ্রেণীটা আছে, এই যে মধ্যক শ্রেণী 56 থেকে 60, তার পূর্ববর্তী অর্থাৎ 51 থেকে 55 ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 30। তাহলে আমরা লিখতে পারি যে, এখানে আমরা লিখতে পারি, একটা কাজ করি, এটাকে আমরা এইটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। এই রাখলাম এইখানে, আর মধ্যক শ্রেণীটাকেও আমরা একটু কপি করে নিয়ে আসি, এই জায়গাটা খালিই থাকুক। এখানে দিয়ে দিলাম, ওকে। আমরা এখানে লিখলাম, আমরা জানি, ওকে। তাহলে এখন আমরা কি লিখব? FC। FCটা কি? FC হচ্ছে গিয়ে, যদি আমরা সুন্দর করে লিখতে চাই, FC হচ্ছে
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে খেয়াল করো, মধ্যক শ্রেণী হচ্ছে এখানে 56 থেকে 60, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 51 থেকে 55, যার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 30। তাহলে এখানে লিখতে পারি আমরা সমান 30। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের লাগবে হচ্ছে এফ এম। এফ এম মানে কি? খেয়াল করো, এফ এম মানে হচ্ছে গিয়ে এই যে মধ্যক শ্রেণী আছে 56 থেকে 60, তার গণসংখ্যা। আমরা যদি লিখি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে সেটা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। এবং সর্বশেষে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কত? খেয়াল করো, 41 থেকে 45, 46 থেকে 50, অর্থাৎ 5। তাহলে খেয়াল করো, তাহলে মধ্যক সমান এই যে এল প্লাস এল কত? এল আমরা লিখলাম 56 যোগ n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 কত? 35, n ডিভাইডেড 2 হচ্ছে 35, বিয়োগ হচ্ছে এফসি। এফসি কত? মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ হচ্ছে 30, ইন্টু এখানে কত? এইচ হচ্ছে 5, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ হচ্ছে 20। তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? খেয়াল করো, এখানে হচ্ছে এখানে হচ্ছে 56 যোগ 35 থেকে 30 বাদ দিলে 5, ইন্টু হচ্ছে কত? এখানে এটা যদি কাটাকাটি করি 1/4, অর্থাৎ 1/4, তাহলে 5কে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে? এখানে সমান 56 যোগ 1.25, তাই তো? 5কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 1, আর ওদিকে 4.25, অর্থাৎ উত্তর হচ্ছে কত? 57.25। প্রশ্নটা যদি আবার আমরা খেয়াল করি, এটা একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে মধ্যক। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যার একটা নতুন করে কলাম অ্যাড করতে হয়েছে। এরপর মধ্যকের সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেট করে দেখলাম মধ্যক হচ্ছে এখানে 57.25, অর্থাৎ এখানে যদি আমরা লিখি 57.25, এই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক। আমরা কিন্তু খুব সহজেই মধ্যকটা তৈরি করে ফেললাম। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব, যেটা একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের ছক কাগজের প্রয়োজন হবে। তাহলে চলো আমরা ছক কাগজের মাধ্যমে এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা একটা ছক কাগজ নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ছক কাগজ। এই হচ্ছে আমাদের, এখন এই উপাত্ত থেকে আমাদের কি করতে হবে? বহুভুজ অঙ্কন করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ছক কাগজেরই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। খেয়াল করো, আমরা ধরে নিলাম, খেয়াল করো, আমরা একটু এখানে একটা কাজ করি, আমরা একটু মোটা করে নিলাম। আমরা ধরে নিলাম এখান থেকে আমাদের এটা হচ্ছে মার্ক করে দিলাম, এইটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, তোমরা যখন স্কেল দিয়ে করবে এটা নিশ্চয়ই আরও সুন্দর হবে। তো আমি তো হাত দিয়ে করতেছি এবং গ্রাফিক্স ট্যাবের উপরে এই আঁকাগুলো
একটু কষ্টসাধ্য, আর বিশেষ করে আমি অতটা অভ্যস্ত নই। যাই হোক, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এক্স অক্ষ বরাবর কি লাগবে এবং ওয়াই অক্ষ বরাবর কি লাগবে। আমরা নিয়ম অনুযায়ী যেটা জানি যে গণসংখ্যা বহুভুজ যদি আঁকতে যাই তাহলে এক্স অক্ষ বরাবর লাগবে হচ্ছে শ্রেণী মধ্য বিন্দু, ওকে, এবং ওয়াই অক্ষ বরাবর লাগবে গণসংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে চিন্তা করে দেখো যে আমাদের ওয়াই অক্ষ যেটা গণসংখ্যা, এটা কিন্তু এখানে আছে, দেখো এই যে এখানে কিন্তু গণসংখ্যা আছে, কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর যে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, সেটা কিন্তু নাই। তাহলে আমাদের কি করতে হবে? অতিরিক্ত আরেকটি ছক তৈরি করতে হবে, যেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে চলো আমরা একটা মধ্যবিন্দু এঁকে ফেলি, শ্রেণী মধ্যবিন্দুর একটি ছক তৈরি করে ফেলি। ছকটা তৈরি করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের সুবিধার্থে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে একটা শ্রেণী মধ্যবিন্দু তৈরি করে রেখেছি। এই হচ্ছে আমার শ্রেণী মধ্যবিন্দু। এই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, খেয়াল করো। 41 থেকে 45 যার মধ্যবিন্দু হচ্ছে 43, 46 থেকে 50 48, 51 থেকে 55 53, এমন করে 71 থেকে 75 যার মধ্যবিন্দু হচ্ছে 73। মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করতে হয় নিশ্চয়ই আমরা সেটা জানি। আমরা যদি একটা জিনিস দেখি যে 41 থেকে 45-এর মধ্যবিন্দু 43 কিভাবে হয়, খেয়াল করো। মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে যেটা লাগবে যে সর্বনিম্ন সীমা যেটা আছে, সাপোজ এখানে 41 আর সর্বোচ্চ সীমা আছে হচ্ছে 45, এই দুটাকে কি করতে হবে? যোগ করতে হবে, তারপর 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 41 আর 45 কত? এখানে 41 আর 45 হচ্ছে 86 ডিভাইডেড টু, অর্থাৎ এখানে দেখো আমরা 43 পেয়ে গেলাম। খুব সহজই, কিন্তু ঠিক সেরকম 71 থেকে 75 এর মধ্যবিন্দু 73 কীভাবে? 71কে যদি 75 দ্বারা আমরা যোগ করি তাহলে আসবে 146, তাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 73। এখন এই জিনিসগুলো আমাদের কিন্তু কাজে লাগবে। এখন ছক কাগজের একটা ছোটোখাটো বর্ণনা দিতে হবে, এইটা কিন্তু আমরা আমাদের নিজেদের মতন করে লিখতে পারবো। তাও আমরা একটু যদি এটা লেখার চেষ্টা করি যে কিভাবে লিখব, দেখো আমরা যদি এভাবে লিখি, তোমরা অবশ্যই আমি যা লিখছি সেটাকেই ফলো করতে হবে এমন কোনো কথা নাই, বাট থিমটা এক রাখলেই হবে যে এক্স অক্ষ বরাবর তুমি কত ঘর নিতে চাচ্ছ, ওয়াই অক্ষ বরাবর কত ঘর নিতে চাচ্ছ, এই বিষয়গুলো আমাদের কিন্তু উপস্থাপিত করতে হবে। তাহলে চলো গণসংখ্যা বহুভুজের যে ছোটোখাটো একটা বর্ণনা এটা একটু আগে লিখে নিই। যে এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর এক ঘরকে শ্রেণী কি মধ্যবিন্দুর এক একক ধরে, এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার, এক্স অক্ষ বরাবর কি মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর কি গণসংখ্যা, প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে এক
একক ধরে এক একক ধরে কি করতে হবে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে খেয়াল করো, এই যে চিত্রটা সেটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে, একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে মূলবিন্দুটা কি শূন্য, তাই না? মূলবিন্দু থেকে বিন্দু হতে 38 পর্যন্ত ঘরগুলো আছে। এখন দেখো 1 থেকে তো 43 পর্যন্ত গোনা দরকার নেই, আমরা একটা জায়গাতে ধরে নেব যে এখানে কি আছে, এই পর্যন্ত আমরা ধরো এখান থেকে শুরু করলাম হচ্ছে 43, তাই না? এটা হচ্ছে 43। খেয়াল করো, মধ্যবিন্দু যেহেতু 43, তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে ধরলাম হচ্ছে 48, তারপরে ধরলাম কি 53, তারপরে 58, তারপরে কি 63, এরপরে 68, তারপরে 73। তো এই পর্যন্ত আমরা ব্লক করে দিলাম যে এই পর্যন্ত সংখ্যাগুলো আছে। এই যে পার্টটা 43-এর আগের পার্ট কি, 43-এর আগের পার্ট হচ্ছে কত, 43-এর আগের পার্ট হচ্ছে 38, যেহেতু 5 ডিফারেন্স, এই 38 পর্যন্ত ধরে নিলাম যে আমাদের সংখ্যাগুলো আছে। এই কারণে একটু ভাঙা ভাঙা করে দিলাম যে মূলবিন্দু হতে কি করতে হবে, 38 পর্যন্ত ঘর বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন চলো আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি। প্রথমে আছে 43, আমরা জানি ওয়াই অক্ষ হচ্ছে গণসংখ্যা আর এক্স হচ্ছে মধ্যবিন্দু। ওকে, এখন প্রথমে আছে কি 43, তো 43, এই হচ্ছে 43, গণসংখ্যা আছে কত 5, তো এটা হচ্ছে কত, খেয়াল করো, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে 5, 10, 15, 20, 25, 30। ওকে, তো 5, তো 43, এই হচ্ছে 5 দিলাম 5, তারপরে 48-এ কত আছে, 10 আছে, এই হচ্ছে 10 মার্ক করে দিলাম। 53-তে কত আছে, 53-তে আছে 15, দিলাম 15 মার্ক করে। তারপরে আছে কত 58-তে কত আছে 20, এই হচ্ছে 20। তারপরে হচ্ছে 63-তে কত 12 মানে কি, এই হচ্ছে 10, 5, 5, 10, আর একটু উপরে এই 2 হচ্ছে 12। ওকে, তারপরে হচ্ছে 68-তে হচ্ছে এই যে 5, 63-তে হচ্ছে 3 মানে কি 5-এর একটু নিচে, এই যে দিলাম 3। এখন খেয়াল করো, এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড করে দিই, এই দিলাম অ্যাড করে, এই দিলাম অ্যাড করে, এই দিলাম অ্যাড করে, তারপরে কি আবার এই দিলাম অ্যাড করে, এই দিলাম অ্যাড করে, এবং এই দিলাম অ্যাড করে, দেখো এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেললাম। প্রথমে আমরা যে কাজটা করেছিলাম,
প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে, আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র সহ অঙ্কটাই করে ফেলছি। সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলছে, যেটা আমরা করে ফেলছি, এবং এই মাত্র আমরা যেটা করলাম সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো। পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে অষ্টম শ্রেণী থেকে পরবর্তী যত শ্রেণী আছে সকল শ্রেণীতে গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিসংখ্যান। তোমরা এই পরিসংখ্যানের যে ধাপগুলো রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবা, বিশেষ করে মধ্যক, প্রচুরক, তারপরে বিভিন্ন লেখচিত্র করতে গেলে গণসংখ্যা বহুভুজ, অথবা দেখা গেছে অনেক সময় আমাদের অজীব রেখা বা আয়তলেখা, যাই হোক না কেন এই জিনিসগুলো যে আসে তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবা। তো লেকচারটা এই পর্যন্তই শেষ করছি, আবারও অন্য একটি লেকচারের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।